আয়রা বিদেশিদের মতো শর্ট ড্রেস পরেছে, শরীরের বেশ কিছু জায়গা উন্মুক্ত। শর্ট হেয়ার, ধবধবে ফর্সা মুখ দেখতে বেমানান লাগছে না, ভালো লাগছে। তবে বাংলাদেশের মানুষ এইগুলোকে চয়েস করে না, বরং বিভিন্ন গালিগালাজ করে সম্বোধন করে। আদিল বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়েছে। আজকাল খুব বেশি কাজের চাপ নেই, অফিসে বেশিরভাগ কাজ সামলাতে হয় অহনা শিকদারকে। আদিল মাঝে মাঝে যায়। বেবা আসবো? এসেই তো পড়েছে। আর এক কর আসলে আমার উপরে এসে পড়বে। আর আসার দরকার নেই, দূরে থাকো। আয়রার বেশ রাগ হলো আদিলের এমন শক্ত কথায়। আয়রা গায়ে নামে খেয়ে বলল। চলো বের হই। আদিল বেশ রেগে গিয়ে বলল। কোথায় যাবো এই অসময়ে? জানি না। জানো না তাহলে ডাকতে এসেছো কেন? আয়রা বেশ রাগ হলো। রেডি হবা কি না? না। আয়রার সাথে সাথে অহনা শিকদারকে ডাকতে শুরু করলো। আন্টি। আদিল বেশ হকচকিয়ে গেল। এখানে মমকে ডাকার কি আছে? বেশ বিরক্ত হয়ে বলল। তুমি যাও, আমি রেডি হয়ে আসছি। আয়রা আদিলের বিছানায় বসে পড়ল। তুমি রেডি হও, আমি ওয়েট করছি। বাইরে গিয়ে ওয়েট করো, আমি আসছি। গেট লস্ট। আয়রা বিরক্তি নিয়ে বলল। কেন এত লজ্জা কিসের আদিল বেবি? কিছুক্ষণ পর তো আমরা। গেট লস্ট। আয়রা আদিলের গা ঘেঁষিয়ে দাঁড়ালো। আয়রা আর কিছু না বলে রুমের বাইরে চলে গেল। এতে বেশ অপমানিত বোধ করলো আয়রা। আদিল কপালে হাত ঠেকিয়ে বলল। হায় আল্লাহ, জীবনে কি এমন বড় পাপ করেছিলাম যে এইরকম একটা লজ্জাহীন মেয়েকে আমার জীবনে পাঠালে? আল্লাহ, হয়তো মাফ করে দাও, নয়তো তুলে নাও। এই মেয়ে আমাকে অতিষ্ঠ করে তুলেছে। আদিল ঝড়ের গতিতে কল করে ঈশানকে। আদিল ভালোভাবে বুঝতে পারছে এই আয়রা মেয়েটাকে একা একা সামলানো বেশ টাফ হয়ে যাবে। আদিল একটা টি শার্ট পরছে ব্ল্যাক রঙের, সাথে দামি শু। আয়নার সামনে দাঁড়িয়ে মাথা চুল আঁচড়ে নিয়ে দামি পারফিউম গায়ে জড়ালো। হাতে ঘড়ি আর সানগ্লাস নিয়ে বের হয়ে গেল। আয়রা সোফায় বসে ফোন দেখছে, সাথে বসে আছে কলি। কিছুটা দূরে বসে আছে অহনা শিকদার, পেপার পড়ছেন। আদিলকে এই স্টাইলে বেশ হ্যান্ডসাম লাগছে। আয়রা বারবার ফিদা হয়ে যাচ্ছে আদিলকে দেখে। মানুষ যাকে সব থেকে বেশি ভালোবাসে তাকে সব রূপেই ভালোবাসে। আর ভালোবাসাটা যদি এক জায়গায় হয় একজনের প্রতি, তাহলে সব রূপেই তাকে সুন্দর লাগে। ভালোবাসা মন থেকে হয়, সৌন্দর্য দেখে নয়। আদিল গাড়ির চাবি হাতে নিয়ে দোলাতে দোলাতে বের হয়ে যাচ্ছে। পাশ থেকে অহনা শিকদার ডেকে বলে। কই যাও এই অসময়ে? আয়রা 32 পাটি দাঁত বের করেই বলল। লং ড্রাইভে যাচ্ছি আন্টি। কলি বেশ লজ্জা পেয়ে উঠে চলে গেল রুমে। তার এই মুহূর্তে বড়দের মাঝে থাকা বেমানান। অহনা শিকদার আর কিছু বললেন না। আদিল মনে মনে এক আকাশ পরিমাণ হাসি হেসে নিল আর বলতে চাইল। ইউর চয়েস ইজ রং মম। আজকে সাজিদ আসেনি, কেন আসেনি কেউ জানে না। তারা তো কলেজে ফোন নিয়ে আসেনি, নয়তো কল করতো সাজিদকে। কলেজের বাইরে ছোটখাটো একটা কফি স্টপ আছে। ইরা আর যুথি সেখানে বসেছে, কফি খাচ্ছে আর কথা বলছে নিজেদের মতন করে। আর মাত্র 10 মিনিট আছে, তারপর আবার ক্লাস শুরু হবে। তাই ইরা আর যুথি উঠে আসলো ক্লাসে চলে যাবে বলে। আজকাল ইরার জন্য কোনো জায়গা সেফ নয়। আশেপাশে কিছু লোক তাকে কড়া নজরে রাখছে। আদিল ড্রাইভ করছে, পাশেই বসে আছে আয়রা। কথা বলতে বলতে কানের পোকা নড়িয়ে দিচ্ছে। আদিল ধপাস করে গাড়ির ডোর দাঁড় করিয়ে দিল। আয়রা একটুর জন্য গাড়ির গ্লাসের সাথে ধাক্কা লাগেনি। আয়রা বুকে থুথু দিয়ে আদিলের দিকে রেগে প্রশ্ন করলো। এভাবে গাড়ি থামালে কেন? হোয়াট হ্যাপেন্ড? আদিল উত্তর করার প্রয়োজন মনে করলো না, বরং আয়রাকে বলল পেছনে গিয়ে বসতে। আয়রা বেশ রেগে গেল। সে পেছনের সিটে বসবে না, কিন্তু কিছুটা রাগান্বিত হয়ে বলাতে আয়রা পেছনে গিয়ে বসলো। প্রায় 2 মিনিট পর ঈশান এসে বসলো আদিলের পাশের সিটে। আয়রা বেশ রেগে গিয়ে বলল। আমাকে পিছনে বসানোর এইটাই কারণ? ঈশান পাত্তা না দিয়ে বরং জিজ্ঞাসা করলো। ধলা বিড়াল কই যাবে আমাদের সঙ্গে? আয়রা থতমত গলায় বলল। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। কে তলা বিড়াল? ঈশান মুখ ফুসকে বলে ফেলেছে, এখন কি হবে? ঈশান কথা ঘোরানোর জন্য বলল। কোথায় যাবেন মিস? আয়রা দমদমে গলায় বলল। জাহান্নামে যাব। আদিল, গাড়ি বের কর। আমি এখনই জাহান্নামে যাব না, আমার বউ আমাকে ছাড়া এতিম হয়ে যাবে। আদিল কিছুটা ভাব নিয়ে বলল।
চিন্তা করিস না, তুই মরে যা রিল্যাক্সে, তোর বউয়ের জন্য আমি আছি। আয়রা বিরক্তি নিয়ে বলল, তাহলে তোমার কি হবে আদিল বেবি? তোর আর কি হবে, সব তো আমারই হবে। আমার একসাথে 2 বউকে সামলাতে হবে। পরের বছর আরো 2টা করব। ইসলামে 4টা বিয়ে জায়েজ আছে। আমার ছোটবেলার ইচ্ছে আমি বড় হয়ে 4টা বিয়ে করব। মনে হচ্ছে এখন সময় এসে গেছে। অসম্ভব। আমি থাকতে তোমাকে কখনো বাকি 3টা বিয়ে করতে দিব না। ঈশান শান্ত ভঙ্গিতে ফিসফিস করে বলল, বাকি 3টা ট্রাকে কেন? লাস্ট মোমেন্টে তুমিও থাকবে না ধরা বিড়াল? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ঈশান প্রশ্ন করলো আদিলকে। হঠাৎ করে ব্রেক করলো আদিল। সামনে 2টা মেয়ে প্রায় একটুর জন্য লেগে গিয়েছিল। এক ধাক্কা লাগলে হয়তো সাথে সাথে প্রাণটাও বের হয়ে যেত। সামনে থাকা 2টা মেয়ে বেশ রেগে গেল, সাথে ঈশান আর আয়রা। ঈশান শক্তপোক্ত হয়ে কিছুটা জোরেই বলল, আমাদের গন্তব্য এখন কোথায়? তোর শ্বশুরবাড়ি নাকি? গাড়ির গ্লাসে সে নক করলো মেয়েটি। গ্লাস খোলার সাথে সাথে আদিলের চোখে চোখ পড়তেই ইরা মেজাজ হারিয়ে ফেলে। হেই স্টুপিড, চোখে দেখেন না, অন্ধ নাকি? আদিল কিছুটা ভাব নিয়ে বলল, তোমার মতন সুন্দর দেমাগি মেয়ে দেখার জন্য আল্লাহ নিজ হাতে 2টা কালো কালো চোখ দিয়েছে। ট্রাস্ট মি, আমি অন্ধ নই। ইরা রেগে গিয়ে বলল, চোখ চোখের জায়গায় রাখেন, বরং দেখে গাড়ি চালান। সুন্দরী মেয়ে দেখতে দেখতে গাড়ি চালালে সোজা টপ করে উপরে চলে যাবেন। ওপস, কেউ একজন আছে এত বড় পৃথিবীতে যার আমার মতন স্টুপিডের জন্য একটু মায়া হয়। টেক লাভ বেবি। স্টুপিড। ইরা জানে লোকটা সত্যি বেহায়া, তাই আর কথা বাড়ালো না, বরং কলেজে চলে যেতে চাইলো। তখনই ঈশান পেছন থেকে ডাকে ইরাকে। ইরা, ইরা বেশ অবাক হয় এখানে ঈশানকে দেখে। ভাইয়া তুমি এখানে? ঈশান শান্ত গলায় জানায়, হ্যাঁ এসেছিলাম একটু দরকারে, কিন্তু তুই ক্লাস বাদ দিয়ে বাইরে ঘোরাঘুরি করছিস কেন? এখন ব্রেক দিয়েছে টিফিনের জন্য, কলেজের পাশের কফি শপে গিয়েছিলাম। ঈশান ইরাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো। কালকে মামা কল করেছিল, আম্মুকে যেতে বলল। কিছু হয়েছে? ইরা মাথা নত করে জানায়। হ্যাঁ, শুক্রবারে আমার এঙ্গেজমেন্ট। ঈশান হকচকিয়ে গেল। মানে মামা তো বলেছিল এখনই তোকে বিয়ে দিবে না, তাহলে হঠাৎ করে এই ডিসিশন কেন? ভাইয়া তুমি আব্বুকে প্লিজ ভুল বুঝো না। আব্বু ইচ্ছাকৃত কোনো কিছুই করছে না। মানে? ইরা কোনো কথা না বলে মাথা নত করে দাঁড়িয়ে আছে। ঈশান শান্ত গলায় বলল, ছেলে কি করে? বাসা কোথায়? জানি না। হোয়াট? হ্যাঁ ভাইয়া। বোকার মতন কথা বলছিস কেন? এটা ডিজিটাল যুগ, এই যুগে এসে কেউ ছেলের সম্পর্কে ঠিকভাবে না জেনে শুনে বিয়ে করতে রাজি হয়? ইরা মাথা নত করেই বলল। তুমি ফুপির সাথে অবশ্যই আসবে ভাইয়া। ঈশান হাত দিয়ে ইশারা করে জুথি দেখিয়ে প্রশ্ন করে এই মেয়েটাকে। জুথি রেগে লাল হয়ে গেছে, বেশ বিরক্তি প্রকাশ করে বলল, আপনার কি মাথায় সমস্যা নাকি? মন ভোলার অসুখ আছে? মানে? আমাদের কালকে পরিচয় হয়েছিল, আজকেই ভুলে গেলেন? ঈশান কাশতে কাশতে বলল। ও সরি, মনে ছিল না মিস। জুথি মনে মনে বিড়বিড় করে বলল, হতে চেয়েছিল হিরো, আর হয়ে গেল জিরো। গাড়িতে বসে থাকা আদিল এতক্ষণের আলাপে বেশ বিরক্ত গায়ে গাড়ি থেকে নেমে এসে ঈশানের পাশে এসে দাঁড়ায় আর ঈশানকে উদ্দেশ্য করে বলে। কে হয় এই নারী তোর? ঈশান জানায় তার মামাতো বোন হয়, তবে আগে কখনো দেখা হয়নি ঈশানের কাজিন হিসেবে, তবে দেখা হয়েছিল অ্যাক্সিডেন্টলি ইরার সাথে। ঈশান আদিলকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে চাইলে ইরা জানায়, এই স্টুপিডটাকে তো আগে থেকেই চিনি, খারাপ লোক একটা। ইরা কলেজের টাইম হয়, ইরা আর দাঁড়ায় না, জ্যোতিকে টেনে নিয়ে চলে আসে কলেজের ভেতর। আয়রা এতক্ষণ ফোনে কথা বলছিল, তাই এখানে কি নিয়ে কথা হয়েছিল ঠিক সেভাবে জানতে পারেনি। আদিল আর ঈশান গিয়ে বসলো গাড়িতে। আদিলের পাশে বসেছে ঈশান আর পেছনে বসেছে আয়রা। আদিল ঈশানকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো। কে তো কথা বললি এই মেয়ের সাথে? ঈশান জানায় ইরার এই শুক্রবারে এঙ্গেজমেন্টের ডেট হয়েছে। আদিলের মুখটা ফসকে ফ্যাকাশে হয়ে যায়। হোয়াট? ঈশান কিছুটা শক্ত হয়ে বলে। হ্যাঁ। আয়রা বেশ বিরক্ত হয়ে গিয়ে আদিলকে প্রশ্ন করলো। আদিল বেবি, তুমি ওই মেয়ের এত ডিটেলস দিয়ে কি করবে? ঈশান বলে। এত ডিটেলস দিয়ে মানুষ কি করে? আদিলও তাই করবে। তুমি চুপ করো ইডিয়েট। আমি আদিল বেবিকে জিজ্ঞেস করেছি,
তোমাকে নয়। এই দুইজন মিলে বকবক করে আমার কানের পোকা বের করে দিচ্ছে। ইচ্ছে করছে দুটোকে লাথি মেরে গাড়ি থেকে বের করে দেই। এমনিতেই মুড ভালো নেই, আমার দেমাকি চয়েস করা বেরিয়ে অন্য কারোর হয়ে যাচ্ছে, আর এইদিকে এরাও আমার মাথাটা খারাপ করে দিচ্ছে। আচ্ছা আদিল বেবি, এই জায়গা দেখতে বেশ সুন্দর তাই না বলো? আদিল কথা না শোনার মতন এড়িয়ে গেল, তবে ঈশান উত্তর করলো, বিদেশি ধলা বিড়ালের থেকে দেখতে কম সুন্দর, তাই না মিস পায়রা? আয়রা রেগে গিয়ে বলল, হাউ ডিয়ার ইউ, তুমি কি কোনোভাবে আমাকে ইনসাল্ট করলা? ঈশান বিড়বিড় করতে করতে বলল, যার সম্মানই নাই তার আবার কিসের ইনসাল্ট? আজাদ চৌধুরী গাড়ি নিয়ে এসেছে কলেজের সামনে। ইরাকে নিয়ে যেতে বেশ কিছুক্ষণ আগে কলেজ ছুটি হয়ে গিয়েছে। ইরা আর জুথি কলেজের গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে গাড়ির জন্য। গাড়ি আসার সাথে সাথে জুথি আর ইরা উঠে বসলো গাড়িতে। ইরা জুথিকে বলল, কালকে তুই কলেজে না গিয়ে বরং আমাদের বাড়ি আসবি। জুথি বেশ কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো, কেন কেন সমস্যা হয়েছে? না, তেমন কোনো সমস্যা হয়নি। আমার একটা ইম্পর্টেন্ট মিশনে যাব আমরা। কিসের মিশন? আজ নয়, কাল বললো তুই চলে আসিস। জুথি সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে আসবো আমি, বলে গাড়ি থেকে নেমে চলে যায় বাড়িতে। আজাদ চৌধুরী ইরাকে জিজ্ঞাসা করলেন, কিসের মিশন মা? আগে মিশনটা কমপ্লিট করে নিই আব্বু, তারপর বলবো। গাড়ি গিয়ে থামলো চৌধুরী বাড়ির গেটের সামনে। আজাদ চৌধুরী গাড়ি সাইড করে রেখে ভেতরে প্রবেশ করলেন। ইরা ভেতরে না গিয়ে আশেপাশে ভালোভাবে দেখে নিল। রাতে যে বডিগার্ডগুলো পাহারা দিয়েছিল এখনো তারা এখানেই আছে। ইরা একজন বডিগার্ডের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করলো, আপনারা কে? আইন প্রশাসনের লোক? বডিগার্ডদের মধ্যে একজন উত্তর করলো, না ম্যাডাম, আমরা কোনো আইন প্রশাসনের লোক নয়, আমরা ভাইয়ের লোক। ভাইয়াটা কে? সরি ম্যাডাম, ভাইয়া নিজের পরিচয় দিতে নিষেধ করেছেন। ইরা বেশ শক্তপোক্তভাবেই বলল, আপনার ভাইয়াকে বলবেন অবশ্যই আমায় কল করতে, আমি তার কলের অপেক্ষায় থাকবো। জি ম্যাডাম, অবশ্যই বলবো। ইরা ভেবেছিল হয়তো একটু চাপ দিয়ে কথা বললে তারা গড়গড় করে নামটা বলে দিবে, কিন্তু না, তারা বলল না। এখন আর কি করার, বসে বসে কলের জন্য অপেক্ষা করতে হবে। আদিল গাড়ি থেকে নেমে সোজা চলে গেছে অহনা শিকদারের রুমে, কিন্তু অহনা শিকদারকে ঘরে কোথাও দেখা যাচ্ছে না। তবে আশরাফ শিকদার শুয়ে আছে বিছানাতে। আদিল আশরাফ শিকদারকে উদ্দেশ্য করে বলল, মম কোথায় ড্যাড? আশরাফ শিকদার উঠে বসতে বসতে বলেন, সবারে তুমি চাইলে অপেক্ষা করতে পারো, নয়তো চলে যেতে পারো। আদিল সোফায় পা দোলাতে দোলাতে বলল, ড্যাড, আমি কিন্তু তোমার সম্মানে আগুন জ্বালিয়ে দেব। আদিল সোফায় পা দোলাতে দোলাতে বলল, কেন, কি হয়েছে মা ইসান? আশরাফ শিকদার কিছুটা ঘাবড়ে গিয়ে বললেন, হোয়াট আ চয়েস ড্যাড! এই মেয়েটা কি যায় আমার সাথে, তুমি বলো? মম হুট করে কি ডিসিশন নিয়ে নিল বলো তো? এই মেয়ে যদি আমার বউ হয় তাহলে প্রতি মাসে আমাকে 2টা বিয়ে করতে হবে, বছরে 40টা। তাহলে ভেবে দেখো 5 বছরে কতগুলো বউ হবে আমার। আশরাফ শিকদার নিজের হাসি সংবরণ করে বলেন, অফস, কি কপাল তোমার, একসাথে এতগুলো বিয়ে করার সুযোগ আছে তোমার, আর অথচ দেখো আমি একটা বউ নিয়েই পড়ে আছি। আদিল বেশ করে বুঝতে পারলো তার ড্যাড তাকে নিয়ে মজা নিল, কিন্তু সেও তো ছেড়ে দেওয়ার মতন পাত্র নয়। ড্যাড, তুমি ঠিকই বলেছ, আই অ্যাম লাকি পার্সন। কিন্তু ড্যাড, কিন্তু কি মাই ভয়? তুমি কি ভেবে দেখেছো স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে হয়ে একসাথে এতগুলো বিয়ে করলে তোমার সম্মান আর পদটা থাকবে কি আজও? আশরাফ শিকদার কপাল চাপড়াতে চাপড়াতে বলল, আমি তো তোমার ভালোর জন্য বলেছিলাম বাচ্চা ছেলে, আমার সম্মান নিয়ে কেন টানাটানি করছো? আদিল হাতের চাবি দোলাতে থাকে আর আশরাফ শিকদারকে উদ্দেশ্য করে বলে, ড্যাড, বেঁচে থাকতে চাইলে এবং সম্মান বাঁচাতে চাইলে অবশ্যই আমার বিয়েটা আটকাও। আশরাফ শিকদার রাগে ফুসফুস করতে লাগলো, মা ছেলে দুইটাই এক, যে কোনো বিষয়ে আমাকে ফাঁসিয়ে দেবে, আমার সম্মান নিয়ে টানাটানি করবে। আমার কি কোনো আত্মসম্মান নেই? এখন কি হবে আমার? কি করব আমি? নিজের বিয়ে নিজে আটকাও, আমি কেন? ইরা কলেজ থেকে এসে খাওয়া দাওয়া শেষ করে তার পছন্দের পাখিগুলোকে দানা খাওয়াচ্ছে। আজকাল অনেক বেশি টেনশনে থাকার কারণে পাখিগুলোকে তেমন সময় দেওয়া হয় না। তবে সালমা চৌধুরী নিয়ম করে খাবার থেকে শুরু করে সবকিছুর যত্ন করেন। ইরার অধীর আগ্রহে অপেক্ষা করছে কলের জন্য। সন্ধ্যার বেশ কিছুক্ষণ পর এক এক করে সবাই এসে বসেছে ড্রয়িং রুমে। বিশাল বড় একটা টিভি চলছে, খেলা দেখছে। অহনা শিকদার আর সোনালী তালুকদার কথা বলতে শুরু করে
বলতে বলতে এসে বসেছেন সোফায়। অহনা শিকদারকে দেখে টিভি বন্ধ করে দিলেন আশরাফ শিকদার। সবাই হ্যাঁ করে হা করে দেখলো আশরাফ শিকদারকে। তবে তার প্রতি এখন সবাই এই মুহূর্তে বেশ বিরক্ত আর রাগ হলো। অহনা শিকদার আর সোনালী তালুকদার মিলে এঙ্গেজমেন্টের ডেট ঠিক করেছে। পাশে সবাই বসে আছে। সবাই বসে বসে হ্যাঁ না করছে, ব্যাস এতটুকুই তাদের কাজ। কলির পাশে গিয়ে বসলো আয়রা। আপাতত আদিলের পাশে সিটটা বুকিং তাই। আদিল অহনা শিকদারকে উদ্দেশ্য করেই বলল, মম, ড্যাড তোমাকে কিছু বলতে চায়। আদিলের কথা শুনে অহনা শিকদার আশরাফ শিকদারের দিকে তাকায়। আশরাফ শিকদার আমতা আমতা করে বলে, না না, মানে কিছু না। আদিল বেশ চেতে গিয়ে বলতে চাইলো আশরাফ শিকদারকে, প্লিজ ড্যাড, আমার বিয়েটা আটকাও। আমার জীবনটাকে জাহান্নাম করে দিবে এই নারী। ঈশান আদিলের পাশে ভিমরি মেরে বসে আছে আর আদিলকে বলছে, দেখ বনের বাঘ কিভাবে ঘুরে বিড়াল হয়ে যায়। যে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনলে বাঘে ঘাটে একখানে জল খায়, সেখানে কিনা বউয়ের কথায় মিউ মিউ করছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। কলি আয়রাকে জিজ্ঞাসা করলো। আচ্ছা আপু, তুমি ভাইয়াকে কেন বিয়ে করতে চাও? আয়রা বেশ কিছুক্ষণ চুপ থেকে উত্তর করলো, অনেক ভালো লাগে তোমার ভাইয়াকে। কিভাবে তোমাদের পরিচয় আপু? পারিবারিকভাবে আমার মম আর আদিলের মমের বন্ধুত্ব অনেক দিনের, সেই সুবাদে আমি আদিলকে চিনি। কলি কৌতূহল নিয়ে প্রশ্ন করলো আয়রাকে। আচ্ছা আপু, তুমি চাইলে তো ইউএস এর কাউকে বিয়ে করতে পারতে। আমার মনে হয় বাংলাদেশের থেকে বিদেশি ছেলেরা বেশি সুন্দর হয়। তুমি চাইলে সেখানেই সেটেল হয়ে যেতে পারতে। আয়রা শান্ত গলায় উত্তর করলো। আয়রা এতটাও শান্ত নয়, তবে আজকে তার আচার আচরণ দেখে মনে হচ্ছে ভাজা মাছটাও উল্টে খেতে পারে না। তোমার ভাইয়া আর 4-5টা ছেলের থেকে দেখতে বেশ সুন্দর, স্মার্ট, ড্যাশিং, সুইট। কলি হাসি হাসি মুখ করেই বলল, হ্যাঁ আপু, তুমি ঠিকই বলছো। আদিল ভাইয়া দেখতে বেশ কিউট, একদম লুকিং লাইক ইট, ওয়াও। ঈশান আয়রাকে রাগানোর জন্যই বলল। একদম ঠিক বলেছ বিদেশি ধলা বিড়াল। আয়রা রেগে ফুসফুস করতে করতেই বলল, হাউ ডিয়ার ইউ! তুমি কি কোনোভাবে আমাকে ইনসাল্ট করার চেষ্টা করছো? তোমার আমার সম্পর্কে কোনো ধারণা আছে? আর কিছুদিন পর আমি স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের বউ হতে চলেছি। আমাকে একদম অসম্মান করার চেষ্টা করবে না। আদিল রেগে গিয়ে ঈশানকে বলল। সম্মান করতে না পারলে অসম্মান করবি বেশি করে, কারেক্ট? আয়রা রেগে হকচকিয়ে গিয়ে বলল, আদিল বেবি, তুমিও ঈশানের মতন আমাকে ইনসাল্ট করছো। ঈশান শান্তভাবে বলল, যার সম্মানই নাই তার আবার কিসের ইনসাল্ট, তাই না মিস পায়রা? চৌধুরী বাড়িতে সবাই রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছে। গভীর রাত এখন। ইরা বেশ অনেকক্ষণ অপেক্ষা করেছিল কলের জন্য, কিন্তু কল না আসায় ইরা বেশ বিরক্ত হয়ে ঘুমিয়ে পড়ে। রাত প্রায় 12টার কাটায় তখনই আচমকা কল বেজে ওঠে ইরার ফোনে। ঘুমু ঘুমু চোখে ফোন হাতে নিয়ে দেখে এক অপরিচিত নম্বর থেকে কল এসেছে, তাই ফোনটা রিসিভ না করে কেটে দেয়। বেশ কিছুক্ষণ পর আবারও কল বেজে ওঠে। ইরা বেশ বিরক্ত নিয়ে ফোন রিসিভ করে কানের কাছে নিয়ে যায়। ঘুম ঘুম কণ্ঠে হ্যালো বলতেই অপর প্রান্ত থেকে ভেসে আসে এক পুরুষালী কণ্ঠের আওয়াজ। সরি পূর্ণিমার চাঁদ, আপনার ঘুম ভাঙানোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ইরার এতক্ষণে ঘুমের রেশ পুরোটাই কেটে গেছে। আমাকে পূর্ণিমার চাঁদ বলবেন না, আমার নাম ইরা। গভীর রাত, কোথাও কোনো আওয়াজ নেই, চারপাশে নিরিবিলি। এক প্রান্ত থেকে অপর প্রান্তে ভেসে আসছে ঘন ঘন নিঃশ্বাসের আওয়াজ। কিছুটা সময় পর ইরা বিছানা থেকে উঠে রুমের লাইট অন করে। ইরা শক্তপোক্ত হয়ে বলল, কথা কেন বলছেন না? দেখছি কি দেখছেন? পূর্ণিমার চাঁদকে। মানে? মিস ইরা, আপনি যেমন আমার একটা পূর্ণিমার চাঁদ, ঠিক তেমনই আকাশেও একটা পূর্ণিমার চাঁদ আছে। এখন তো আমার পাশে আপনি নেই, তাই আপনাকে দেখতে পারছি না। আকাশের চাঁদকে দেখছি। ঠিক আপনি যখন আমার পাশে থাকবেন তখন আপনাকে দেখব। তখন আর কষ্ট করে আমাকে যে আকাশের চাঁদকে দেখতে হবে না। ইরা মুচকি মুচকি হাসছে। কি করে একটা ছেলে এত সুন্দর করে কথা বলতে পারে তার জানা নেই। গভীরভাবে ইচ্ছে করছে অপর প্রান্তের পুরুষালী কণ্ঠের মানুষটাকে দেখতে। কি হলো, কথা বলছেন না যে আমার মহারানী? ইরা বেশ কৌতূহল নিয়ে প্রশ্ন করলো। আপনি কোথায়? আমি আপনার খুব কাছেই আছি আমার রাজরানী।
আপনি একবার শুধু চোখ বন্ধ করে আমাকে ফিল করার চেষ্টা করুন, ট্রাস্ট মি, আমাকে পেয়ে যাবেন। ইরা থমথমে গলায় বলল। না, আমার আপনাকে চাই না। আমার অপর প্রান্তের লোকটা বেশ রেগে গিয়ে বলল। হোয়াট ননসেন্স! এমন শক্ত কথায় ইরার বুক ধরফর করতে লাগলো, হাত পা ঠান্ডা হতে লাগলো। ইরা বেশ ভয় পেয়ে গেল, কিন্তু ইরা তো খুব সাহসী। তবে আজ কেন ফোনের অপর প্রান্তের মানুষটাকে এত ভয় লাগছে? ইরার কোনো উত্তর নেই। দাঁতে দাঁত কিরমির করতে করতে অপর প্রান্তের লোকটা বলল। নেক্সট টাইম এমন কথা বললে জানে মেরে দেব। এতটা সাহস আমাকে দেখানোর চেষ্টা করবে না। আমার পছন্দ না। তোমাকে ভালোবাসি আমি, তুমি আমার রাজরানী। জীবন দিয়ে হলেও তোমাকে চাই, জীবনের শেষ পর্যন্ত। এঙ্গেজমেন্টের প্রিপারেশন নাও। গুড বাই। কথা শেষ করে অপর প্রান্তের লোকটা ফোন কেটে দেয়। ইরার চোখ মুখ ফ্যাকাশে হয়ে যাচ্ছে, হাত পা কাঁপছে, চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। তার মনে হচ্ছে হয়তো তাকে পুরুষটি অনেক বেশি ভালোবাসে, কিন্তু তার ব্যবহার এমন কেন? এত নিষ্ঠুর মানুষ কেন? মানুষ যাকে ভালোবাসে তার সাথে কি কখনো এমন আচরণ করে? সকাল সকাল আশরাফ শিকদার বসে বসে খবরের কাগজ পড়ছেন। তাকে দেখতে কিছুটা চিন্তিত লাগছে। বাসায় থাকা সার্ভেন্টকে বললেন 1 কাপ কফি দেওয়ার জন্য। সাথে সাথে একজন সার্ভেন্ট এসে কফি দিয়ে গেলেন। অহনা শিকদার সকাল সকাল রেডি হয়ে গেছেন অফিসে যাওয়ার জন্য। অর্ধবয়স্ক মহিলা অহনা শিকদার চোখে মোটা ফ্রেমের চশমার সাথে কুচি করে শাড়ি পরেছেন। দেখতে মন্দ লাগছে না। আশরাফ শিকদার এর ঠিক পাশেই বসে কফি খাচ্ছেন। আশরাফ শিকদার অহনা শিকদারকে উদ্দেশ্য করে বলেন। দিন দিন বয়স হচ্ছে, আমি বুড়ো হচ্ছি, কিন্তু তোমার সৌন্দর্য এক সিল্টে পরিমাণ কমেনি। আচ্ছা, তোমার সৌন্দর্যের রহস্য কি? অহনা শিকদার কপাল কুঁচকে বলে। সকাল সকাল মধু খেয়েছো নাকি? নাকি আমাকে কনভিন্স করার চেষ্টা করছো? আশরাফ শিকদার মনে মনে আওড়াতে থাকলো। তোমাকে সারা জীবন দিয়ে কনভিন্স করতে পারলাম না রাগিনী। আজকে কিনা একটা কথা দিয়ে তোমাকে কনভিন্স করব, প্রশ্নই আসে না। আদিল স্যুট বুট পরে রেডি হয়ে চলে এসেছে নিচে। আজকে অফিসে ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। বিকেলে আশরাফ শিকদারের সাথে আবার পার্টি অফিসে যেতে হবে। সব মিলিয়ে সারাদিনে আর নিজের জন্য কোনো সময় হবে না। একদিন থেকে ভালো হলো, বক বক করে কেউ তো তার মাথাটা খাবে না। আদিল ফোনে কথা বলছে আর সকালের নাস্তা করছে। তার 5 মিনিট পর আয়রা এসে বসেছে আদিলের পাশে। আদিল কিছুটা অবাক হয়ে এত সকালে এখানে আয়রাকে দেখে, তবে কোনো প্রশ্ন করে না। খাওয়া শেষ করে গাড়িতে গিয়ে বসে। আদিল অফিসে গেলে সবসময় অহনা শিকদারকে সাথে নিয়ে যায়, আর আদিল অফিসে না গেলে অহনা শিকদার একাই গাড়ি নিয়ে চলে যান। অহনা শিকদারের সাথে সাথে আয়রাও নেমে আসছে। অহনা শিকদার গাড়িতে গিয়ে বসলে সাথে আয়রাও। এবার আদিল বিরক্ত নিয়ে প্রশ্ন করে। মম, আরে কোথায় যাবে? অহনা শিকদার কাট কাট গলায় জবাব দিলেন। কোথায় যাবে মানে? আমাদের সাথে আমার অফিসে যাবে? হোয়াট? আরে অফিসে কি করবে মম? আরে আমাদের বাড়ির গেস্ট, ও বরং রেস্ট করুক। আয়রা হকচকিয়ে গেল। হোয়াট? কিসের গ্রেস্ট? অহনা শিকদার আদিলকে উদ্দেশ্য করেই বলল। আয়রা কোনো গেস্ট নয়, আমার ছেলের হবু বউ। খুব তাড়াতাড়ি আমি এই শুভ কাজটাও কমপ্লিট করতে চাই। আয়রা বেশ খুশি হয়ে অহনা শিকদারকে জড়িয়ে ধরে বলল। লাভ ইউ আন্টি, একমাত্র তুমি আমাকে একটু বোঝো। আদিল মনে মনে কয়েকটা বকা দিয়ে নেয় এই মুহূর্তে আয়রাকে। সে আগে কখনো এত ন্যাকা মেয়ে দেখেনি, আর দেখতেও চায় না। তার বউ হতে হলে যথেষ্ট স্ট্রং মেন্টালিটির হতে হবে, ঠিক ইরার মতন। তবে এখন যতটা হাসার হেসে নাও পায়রা। আর কিছুদিন পর থেকে কাদার জন্য তৈরি থেকো হাতে টিস্যু বক্স নিয়ে। যে কাঁদানোটা কাঁদাবো যা সারা জীবনেও শেষ করতে পারবে না। ইরা আজকে কলেজে যায়নি। সে বসে আছে নিচে। সালমা চৌধুরীর মাথায় হাত বুলিয়ে তেল দিয়ে দিচ্ছেন। আজাদ চৌধুরী তাদের নিকটতম আত্মীয়দেরকে এঙ্গেজমেন্ট আসার জন্য আমন্ত্রণ করেছেন। মেয়ের জামাতা কি করে জানতে চাইলে আজাদ চৌধুরী কথাটা এড়িয়ে যান। দরজার বাইরে ঘন ঘন টুংটাং আওয়াজে এলে দরজা খুলে দেন সালমা চৌধুরী। দরজা খুলে দিলে দেখতে পান ইরার বান্ধবী জুথি এসেছে। জুথি যথেষ্ট সম্মানের সাথে সালাম দিলেন সালমা চৌধুরীকে। সালমা চৌধুরীও উত্তর নিয়ে ভেতরে আসতে বললেন। জুথিও সাথে সাথে বাড়ির ভেতরে প্রবেশ করলো।
ইরাও উঠে গিয়ে জুথিকে নিয়ে নিজের রুমে নিয়ে গেল। জুথি পেছন থেকে ইরার বড় এক লম্বা চুলের বিনুনি ধরে টেনে বলে, ইরা, তোর চুল তো আগের থেকে বেশ বড় আর সুন্দর হয়েছে। ইরা বিরক্তি নিয়েই বলে, একদম ভালো লাগে না। এই চুলগুলোকে কোকড়া চুল সব সময় পেঁচিয়ে থাকে, আঁচড়াতে বেশ কষ্ট হয়। আমি মাঝে মাঝে আম্মুকে বলি আমি এগুলোকে ছোট করে দিতে, কিন্তু আম্মু অনেক বকাবকি করে আর বলে, তোর চুলের যত্ন তো আমি করি, তাহলে তোর চুল কেটে ছোট করতে হবে কেন? না প্লিজ, চুলগুলোকে ছোট করিস না, খুব সুন্দর লাগছে। এই কোকড়া চুলগুলোকে হিজাবের জন্য তো দেখাই হয় না। ইরা আহ্লাদি গলায় বলল। ঠিক আছে বেবি, চুল কাটবো না। সালমা চৌধুরী ট্রে ভর্তি করে জুথির জন্য খাবার নিয়ে এসেছেন। জুথি খেতে না চাইলে সালমা চৌধুরী পরম যত্নের সাথে হাতে তুলে খাইয়ে দিলেন জুথি এবং ইরাকে। খাওয়া শেষ করে সালমা চৌধুরী রুম থেকে চলে গেলেন। শিকদার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এমডি আদনান শিকদার আদিল আজকাল শেয়ার বাজারের প্রফিট বেশ কিছুটা লসের মুখে। শিকদার ইন্ডাস্ট্রি থেকে অন্যান্য কোম্পানি শেয়ার কম দামে ক্রয় করে অন্য কোম্পানিতে বেশি দামে বিক্রয় করছে। এভাবে চলতে থাকলে অতি দ্রুত শিকদার ইন্ডাস্ট্রি পথে বসে যাবে। কিছুদিন অহনা শিকদার দেশের বাইরে ছিলেন আর আদিল ছিল সমাবেশে তার বাবা আশরাফ শিকদারকে প্রোটেক্ট করার জন্য। তাদের অনুপস্থিতিতে কোম্পানির এই হাল বেশ চিন্তিত অহনা শিকদার। আদিল চেয়ারে পা তুলে বসে বসে ফোন টিপছে, এমনভাবে বসে আছে মনে হচ্ছে কোনো কিছুই হয়নি। অহনা শিকদার বেশ বিরক্ত হয়ে গেলেন আদিলের এমন কাণ্ড দেখে। অহনা শিকদার রেগে খটখটে মেজাজে আদিলকে বললেন, হোয়াটস ইউর প্রবলেম আদিল? কোম্পানির লসের দিকে অথচ তোমার কোনো টেনশন দেখছি না আমি। চেম্বারের বাইরে থেকে নক করলেন এই কোম্পানির একজন বিশ্বস্ত পিএ যার নাম রিফাত আহমেদ। বেশ অনেক বছর ধরে জড়িয়ে আছে এই কোম্পানির সাথে। রিফাত অফিস রুমের বাইরে থেকে নক করলো। ম্যাম, সব কিছুর ব্যবস্থা করে ফেলেছি, এখন শুরু করবেন। অহনা শিকদার কিছুই বুঝতে পারলেন না, তবে আদিল বলল, তুমি অপেক্ষা করো, আমি আসি। অহনা শিকদার জিজ্ঞাসা করলেন, কোথায় যাবে? আদিল শান্ত ভঙ্গিতে জানাই, ইম্পর্টেন্ট কাজ আছে মম, কিছুক্ষণের ভেতরে চলে আসবো। আয়রা চেয়ারে বসে এতক্ষণ সবটাই খেয়াল করে দেখছিল, তবে সে বোরিং হচ্ছে এখানে বসে, তাই আদিলকে বলল। আমি যাব তোমার সাথে আদিল বেবি। আদিল রেগে কর্কশ গলায় বলল, আমি বাসরাত করতে যাচ্ছি না যে তোমাকে সাথে করে নিয়ে যাব। আয়রা ঠোঁট উল্টে বলল, ছি ছি ছি, কি বলো এসব? লজ্জা লাগে না বুঝি? আন্টি আছে এখানে, বাসরটা না হয় আমরা বাসায় গিয়ে করব। আদিল বেবি, অফিসে নয়। অহনা শিকদার মুচকি মুচকি হেসে অফিস রুম থেকে বেরিয়ে যান। হয়তো ডিজিটাল যুগে এসে পড়েছে, লজ্জা শরম সব হারিয়ে গেছে সময়ের পরিবর্তনে। আদিল কি বলবে এই মেয়েকে জানে না। একটা কথা বললে আরও 10টা কথা ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর করে একদম ভালো না। আদিল হন্তদন্ত পায়ে বেরিয়ে গেল অফিস রুম থেকে, সাথে গেল আদিলের পিএ রিফাত। আজকের মিটিংয়ের সব আলোচনা করা হবে কনফারেন্স রুমে। আদিল অফিস রুমে প্রবেশ করার সাথে সাথে সবাই উঠে হাই হ্যালো বলল। আদিল সবাইকে বসতে বলে সামনে রাখা চেয়ারে গিয়ে বসলো। রিফাত সব কিছুর ব্যবস্থা করে রেখেছিল। আদিল প্রেজেন্টেশন শুরু করলো। কালকে আসা নাম্বারটা জুথিকে দেখিয়ে বলল ইরা, এই নাম্বারে একটা কল দে জুথি। জুথি কোনো প্রশ্ন না করে ইরার থেকে নাম্বার নিয়ে কল করে অচেনা পুরুষটিকে। কল করার সাথে সাথে বেশ অনেকক্ষণ রিং হয়, কিন্তু কেউ কল তোলে না। জুথি বেশ বিরক্ত হয়ে গেল, কেন কেউ ফোন তুলছে না। ইরা জুথির হাত থেকে ফোনটা নিয়ে নিজেও কয়েকবার ট্রাই করে, কিন্তু কেউ কল তোলে না। দেখতে দেখতে প্রায় 22টা কল করা হয়। একটা সময় ফোন না ধরায় বেশ বিরক্ত হয়ে যায় দুজনে। ইরা ফোনটা জুথির হাতে দিয়ে নিজে গিয়ে একটা কালো বোরখা পরে রেডি হয়ে নেয়। বোরখা পরলি কেন? কোথায় যাবি ইরা? তুই চল, আমার সাথে ইম্পর্টেন্ট কাজ আছে। বলে জুথিকে নিয়ে আসে বাইরে নিজেদের গাড়িতে। জুথি গাড়িতেও বেশ কয়েকবার জিজ্ঞাসা করলো ইরাকে। ইরা জানায়, আমরা একটা কম্পিউটারের দোকানে যাব, যেখানে খুব সহজেই কারো গোপন ডিটেলস বের করা যাবে। জুথি বেশ কৌতূহল নিয়ে বলল, আমরা ডিটেলস দিয়ে কি করব? সম্পর্কে কার আর কে সে? ইরা শান্ত গলায় উত্তর করলো, আমি জানতে চাই কে এই পুরুষ যে আমায় বিয়ে করার জন্য এতটা উতলা হয়ে পড়েছে। মেয়েদের জীবনে বিয়ে একটাই হয়, তাই আমি আমার এই ছোট্ট জীবনটাকে যাকে তাকে বিয়ে করার মতো ভুল ডিসিশন আমি নিতে পারবো না।
আমি দেখতে চাই এই পুরুষটাকে। জুথি সম্মতি জানিয়েই বলল, হুম, তুই ঠিক বলেছিস ইরা, কিন্তু কিন্তু কি জুথি? আমার মনে হয় ইরা, আমাদের কোনো লাভ হবে না। পুরুষটি কোনোভাবে চাইছেই না তোর সামনে আসতে, সব কিছুই সিক্রেট রাখতে চাইছে। কেন পুরুষটা লজ্জা পায়? পেতেও পারে, আমাদের হবু দুলাভাই বলে কথা। তাহলে কি প্রয়োজন এত লজ্জা শরম নিয়ে আমায় বিয়ে করার? আমি কিভাবে বলবো? তুই বরং জিজ্ঞেস করিস তোর হবু জামাইকে, এত লজ্জা কিসের? আয়রা অফিস রুমে চুপ করে বসে আছে। অহনা শিকদার কিছু প্রয়োজনীয় মিটিং অ্যাটেন্ড করছে। আদিল রিফাতের সাথে কনফারেন্স রুমে আছে। আয়রা তো আশেপাশের কাউকে ঠিকভাবে চেনে না। আয়রা ফোন হাতে নিয়ে কল করলো আদিলকে কয়েকবার, কিন্তু আদিল ফোন রিসিভ না করে কেটে দিচ্ছে বারবার। আয়রাও বেশ জিদ করে কল করছে। আদিল বেশ বিরক্ত হয়ে কল রিসিভ করলো। হোয়াটস ইউর প্রবলেম? আয়রা বেশ চটে গিয়ে উত্তর করলো। নো প্রবলেম। আদিল রেগে গিয়ে বলল, তাহলে বারবার কল করছো কেন? আয়রা অসহায় হয়ে বলল। বোরিং ফিল করছি আমি, প্লিজ কাম। আদিল রাগে দাঁতে দাঁত চেপে বলল, সরি টু সে, আমি বিজি আছি। নেক্সট আর একবার কল করলে সোজা ব্লক করে দেব। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, কোনো সাহায্য লাগবে আপু? ইরা শান্ত গলায় বলল। জি ভাইয়া। ইরার হাতে থাকা নিজের ফোন থেকে নাম্বারটা বের করে ছেলেটাকে দিয়ে বলল, ভাইয়া এই নাম্বারটা দেখবেন প্লিজ, কারণ আমি রেজিস্ট্রেশন করা। দোকানে থাকা লোকটা ইরার ফোন থেকে নাম্বারটা নিয়ে নিল আর বলল 5 মিনিট অপেক্ষা করার জন্য। ইরা আর জুথি একটা চেয়ার টেনে বসে অপেক্ষা করতে শুরু করলো। আয়রা বেশ বিরক্ত হয়ে বসে আছে চেয়ারে আর আদিলকে বকা দিচ্ছে। কেন তাকে আদিল একটু সম্মান করে না, ভালোবাসে না, সময় দেয় না। আন্টিকে বলে অতি দ্রুত বিয়েটা সেরে ফেলতে হবে। অহনা শিকদার মিটিংয়ের প্রোগ্রাম শেষ করে অফিসের চেয়ারে বসলেন। আয়রা পানি এগিয়ে দিয়ে বললেন, আন্টি, তুমি প্লিজ তাড়াতাড়ি করে আমার আর তোমার ছেলের বিয়েটা করিয়ে দাও। অহনা শিকদার পানি খেতে গিয়ে জোরে সোরে একটা বিষম খেলেন। টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলেন, ঠিক আছে, খুব তাড়াতাড়ি করিয়ে দেব। আন্টি, তোমার ছেলেকে কিন্তু আমি আমার শাড়ির আঁচলে বেঁধে রাখবো। অহনা শিকদার মুচকি মুচকি হেসে বললেন, আদিল যদি তোমার শাড়ির আঁচলের নিচে থাকতেই চায় তাহলে রেখে দিও। ওকে আন্টি। আদিল হন্তদন্ত পায়ে এসে অফিস রুমে গাড়ির চাবি হাতে নিয়ে চলে যেতে চাইলে অহনা শিকদার জিজ্ঞাসা করলেন, কোথায় যাবে? ডেট কল করেছিল মাম, পার্টি অফিসে যেতে বলেছে, আমি যাচ্ছি। ম্যাম, এই সিমটা তো কারো নামে রেজিস্টার করা নয়। এরা বেশ অবাক হয়ে বলল, মানে? জি ম্যাম। জুথি বেশ বিরক্ত হয়ে বলে, রেজিস্ট্রেশন ছাড়া সিম তোলা কি সম্ভব? দোকানের লোকটা জানায়, ম্যাম, এমন তো হতে পারে সিম কোম্পানিটা তাদের নিজস্ব, তাই রেজিস্ট্রেশনের প্রয়োজন পড়েনি। তাছাড়া এইরকম ফ্যাক সিম অ্যাভেলেবেল পাওয়া যায়, এভাবে তো কাউকে খুঁজে পাওয়া সম্ভব নয় ম্যাম। ইরার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। এত কিছুর পর ও কোনোভাবে পাওয়া গেল না এই লোকটার পরিচয়। কিভাবে খুঁজে বের করবে ওই মানুষটাকে? জুথি ইরার হাত টেনে নিয়ে আসলো দোকান থেকে আর বলল, চিন্তা করিস না, সব কিছু ভালোই হবে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ইরার হাতে থাকা ফোনটা বারবার কেঁপে উঠল। ফোনটা সাইলেন্ট। ইরা ফোনটা রিসিভ করে কানে নিতেই ভেসে আসে, এই যে আমার না হওয়া মহারানী, আমাকে এত কষ্ট করে খুঁজতে হবে না আপনাকে। আমি ঠিক সময় আপনার কাছে গিয়ে ধরা দিব। আপনি বরং আমার মহারানী হওয়ার জন্য তৈরি হন। ইরা বেশ ঘাবড়ে গিয়ে বলল, মানে? অপর প্রান্তের লোকটা শান্ত গলায় বলল, আমাকে খুঁজবেন না আমার মহারানী। ইরা নিশ্চুপ হয়ে রইল আর বলল, আমি আপনাকে খুঁজে পাচ্ছি না কেন? আমাকে খুঁজবেন না আমার মহারানী। কেন খুঁজবো না আপনাকে? আমি দেখতে চাই আপনাকে। অপেক্ষা করুন আমার মহারানী, আর কয়েকটা মুহূর্ত মাত্র। পারবো না। কেন? কষ্ট হচ্ছে আমার। তাহলে কি ভালোবাসতে শুরু করলেন এই অচেনা পুরুষকে? না। তাহলে কিছু না। অপেক্ষা করুন মহারানী, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়, আপনি জানেন না? আমার মিষ্টি ফল চাই না, আমি শুধু আপনাকে দেখতে চাই। এতটা হবেন না আমার জন্য মহারানী, নয়তো শুক্রবার পর্যন্ত অপেক্ষা করাটা বেশ যন্ত্রণাদায়ক হবে আমার জন্য।
ইরা বেশ লজ্জা পেয়ে কলটা কেটে দিল। এখন তার মনের ভেতর অতলা উত্তেজনা, আবেগময় অনুভূতি বিরাজ করছে। সে খুব করে চাইছে অপর প্রান্তের পুরুষটিকে মন ভরে দেখতে। আশরাফ শিকদারের সাথে এক গাড়িতে বসে আছে আদিল। আদিলকে দেখে মনে হচ্ছে বেশ টেনশনে আছে। আদিলকে উদ্দেশ্য করে বলেন আশরাফ শিকদার। কি হয়েছে, মুখটাকে বাংলার পাঁচের মতন করে রেখেছো কেন মাইসান? আদিল কাট কাট গলায় বলে, আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না ড্যাড। কেন? আমার বিয়েটা ভাঙার মুরুদ নেই তোমার। তোমাকে স্বরাষ্ট্রমন্ত্রী কে বানালো? এই ছেলের সমস্যা কি? সব কিছুতেই কোনো আমার প্রফেশন নিয়ে তাকে কথা বলতে হবে। সে কি জানে না আমার যোগ্যতা? এখন এত হাইপার হলে চলবে না। রিল্যাক্স আদিল। আদিল আদুরে গলায় মনটাকে নরম করে বলল, প্লিজ ড্যাড, বিয়েটা ক্যান্সেল করে দাও। মমকে ভয় পেও না, আমি সামলে নেব। আশরাফ শিকদার গলা খাকারি দিয়ে বলল, তোমার মমকে কে ভয় পাই? হ্যাঁ, দাঁড়াও ড্যাড, একটু পর বলছি, ইম্পর্টেন্ট কল এসেছে। আদিল ফোন রিসিভ করে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। প্রায় অনেকক্ষণ পর কথা বলা শেষ করে আশরাফ শিকদারকে বললেন। কি ভাবলে ড্যাড? আশরাফ শিকদার অবাক হয়ে বলল, কি ভাববো আমি? বিয়েটা কিভাবে ক্যান্সেল করা যায়? আশরাফ শিকদার দুষ্টু হেসে বললেন, বিয়েটা ক্যান্সেল হলে আমার কি লাভ? লাভ লোকসান নিয়ে পরে ভেবো ড্যাড, আগে বিয়েটা ক্যান্সেল করো। এই মুহূর্তে তুমি লাভ লস নিয়ে টেনশন করছো? ছি ড্যাড। আশরাফ শিকদার কিছুটা কসরস গলায় বললেন, আরে আমার বোকা ছেলে, বিয়ে ক্যান্সেল করতে যথেষ্ট কারণ লাগে। আমি তো কোনো কারণ খুঁজে পাচ্ছি না। আদিল কাঁদো কাঁদো গলায় বলল, তাহলে আমার কি হবে ড্যাড? তোমার আর কি হবে? কিছুদিন পর আমি দাদা ভাই হব আর তুমি বাবা হবে। এতটুকু হওয়ার বাকি আপাতত। আদিল মুখ বাঁকিয়ে বলে, শখ কত! বিয়ে ভাঙার মুরুদ নেই, আমার নাকি দাদা ভাই হবে। তোমার সমস্যা কি আদিল? আমাকে দাদা ভাই হতে টাইম ওয়েস্ট করাচ্ছ কেন? ড্যাড ট্রাস্ট মি, আমি আইরাকে বিয়ে করব না। তুমি আমার জিন্দিগিটা নিয়ে অন্তত একটু ভাবো। ওরে বিয়ে করলে আমার জীবনটা পুরো পান্তা ভাতের মতন হয়ে যাবে। ও, তাহলে কাকে কি করবে? আদিল শান্ত গলায় বলল, তেমাগি বদমেজাজি রাগিনী কেশবতী রূপবতী সুন্দরী কিশোরী মেয়ে কে করবো ড্যাড? আশরাফ শিকদার ঝড়ের গতিতে নিজের পকেট থেকে ফোন বের করলেন আর যথেষ্ট শক্তপোক্ত হয়ে বললেন, এখনই দারাজ থেকে অর্ডার দিচ্ছি মাইসান, ঘন্টাখানেক এর মধ্যে চলে আসবে। তুমি একদম টেনশন করো না। যাই হোক, তুমি স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে বলে কথা, অর্ডার কনফার্ম হবেই হবে। আদিল চেতে গিয়ে বলে উঠল। ইয়ার কি করছো ড্যাড আমার সাথে? আশরাফ শিকদার গম্ভীর গলায় বললেন, ইয়া কি আমি করছি নাকি তুমি করছো? তুমি উদাহরণস্বরূপ যে মেয়ের কথা বললে, দারাজ কেন সারা বাংলাদেশ ও একটা খুঁজে পাওয়া যাবে কি না জানা নেই। তুমি চাইলে ওই রকমই অন্য কোয়ালিটির একটা অর্ডার করতে পারি, কি বলো? আদিল দাঁতে দাঁত কিরমির করতে লাগলো। এইটা ড্যাড আমার হতেই পারে না, প্রশ্নই আসে না। ড্যাড তুমি আজাদ চৌধুরী মেয়েকে দেখেছো? না তো, কোনো আজাদ চৌধুরী? বর্তমানে যে চেয়ারম্যান পদবিতে আছে। না, দেখিনি। তবে শুনেছি ওই এলাকার চেয়ারম্যান নাকি অনেক ভালো একজন মানুষ। তার কি মেয়ে আছে? ও আছে? আছে। কলেজে ভর্তি ক্যাম্পাসের সামনে আমাকে একটা থাপ্পড় মেরেছিল। আশরাফ শিকদার অবাক হয়ে তাকিয়ে বলল, তোমাকে থাপ্পড় মেরেছিল? আদিল ঠোঁটে ঠোঁট কামড়ে মনে মনে বিড়বিড় করতে লাগলো। হায় আল্লাহ, শেষমেশ কিনা ড্যাডের সামনে মুখ ফুসকে বলে দিলাম। এই লোক তো আমাকে পদে পদে অপমান করবে। আশরাফ শিকদার আদিলের দিকে তাকিয়ে 32 পাটি দাঁত বের করে হাসছে। তার খুব ভালোই লাগছে। তাহলে তো এই মেয়েকেই একবার হলেও দেখতে হয়। ইরা আর জুথি বাড়িতে প্রবেশ করতেই দেখতে পাই বাড়ির ভেতর 20 থেকে 25 জন লোক বসে আছে। আজাদ চৌধুরী বারবার ফোনের দিকে তাকাচ্ছে। ইরা বাড়ির ভেতর যাওয়ার সাথে সাথে ইরার মা সালমা চৌধুরী ইরাকে টেনে নিয়ে গিয়ে রুমে প্রবেশ করেন। এতগুলো লোকের মধ্যে একজন উঠে গিয়ে টেবিলের সামনে সব প্যাকেট খুলে ভালোভাবে আজাদ চৌধুরী এবং বাকি সবাইকে দেখালেন। ইখলাস খান যথেষ্ট সম্মানের সাথে আজাদ চৌধুরীকে বললেন, আমার একমাত্র ছেলের এঙ্গেজমেন্ট, আমি চাই না কোনো কিছুর কমতি থাকুক এই আয়োজনে। এখানে 20 ভরি গহনা আছে আর মেয়ের জন্য দুবাই থেকে লেহেঙ্গা অর্ডার দিয়ে বানানো হয়েছে। কালকে কোনো রকম গন্ডগোল আমি চাচ্ছি না। চেয়ারম্যান সাহেব, আমার মনে হয় আপনি চাইবেন না আপনার মান সম্মান নষ্ট হোক। আজাদ চৌধুরী মাথা নত করে বসে আছে। তার বুকের মাঝে এক বিশাল সুনামি বয়ে যাচ্ছে। তার কলিজার টুকরো মেয়েকে এক অচেনা মাফিয়ার কাছে বিয়ে দিতে হবে। ভাবতেই বারবার গা শিউরে উঠছে।
কি ভাবছেন চেয়ারম্যান সাহেব? আজাদ চৌধুরী শান্ত গলায় বললেন। কিছু ভাবছি না খান সাহেব। ইখলাস খান উঠে দাঁড়ালেন আর বললেন, কোনো রকম উল্টাপাল্টা করার চেষ্টা করবেন না চেয়ারম্যান সাহেব। আমি আপনাদের এই ভুলগুলো ক্ষমা করলেও ও কিন্তু আমার ছেলে ক্ষমা করবে না। আজ আসি, কাল আবার দেখা হবে পরম আত্মীয়তার সাথে। আম্মু কি হয়েছে? এভাবে টেনে আনলে কেন? বাইরে কারাই এসেছে? সালমা চৌধুরী জানায় যে এঙ্গেজমেন্টের সবকিছু দিতে ইখলাস খান এসেছেন। ইরা আর কিছু বলে না, বরং জুথি এবং অনেক লেট হয়ে গেছে ও বাড়িতে যেতে। আজাদ চৌধুরী নিজেদের গাড়ি বের করে জুথিকে বাড়িতে পৌঁছে দিয়ে আসলেন। আদিল এবং আশরাফ শিকদার রাজনৈতিক নেতাদের সাথে আদিলকে পরিচয় করিয়ে দিলেন। সামনের বার পদপ্রার্থী করা নিয়ে বেশ কিছু আলাপ আলোচনা শেষ করে বাড়িতে ফিরছে বাপ ছেলে। আদিল ফ্রেশ হয়ে কম্পিউটার নিয়ে বসেছে। কোম্পানির কিছু শিপমেন্টের কাজ আছে, সেগুলোই করছে আপাতত। আয়রা এসেছে অহনা শিকদারের সাথে, এসে কয়েকবার আদিলকে খুঁজে গিয়েছিল, কিন্তু আদিল বাড়িতে না ফেরায় কলির রুমে বসে বসে আড্ডা দিচ্ছিল। এখন রাত প্রায় 11টা। হাতে এক কাপ ব্ল্যাক কফি নিয়ে আদিলের রুমের সামনে গিয়ে নক করে ভেতরে প্রবেশ করলো। আদিল বেবি, তুমি সারাদিন কোথায় ছিলে? কত মিস করেছি তোমাকে জানো? আদিল কর্কশ গলায় বলল, আমাকে মিস করার কি খুব প্রয়োজন ছিল? হ্যাঁ, অনেক বেশি প্রয়োজন ছিল। আয়রাকে উদ্দেশ্য করে বলল। তুমি যাও এখান থেকে, আমি রেস্ট করবো, আমি অনেক টায়ার্ড। আদিলের ক্লান্তির কথা শুনে আয়রা আর বেশিক্ষণ দাঁড়ালো না, সোজা চলে গেল নিজের রুমে। সারাদিনের পরিশ্রমের জন্য হয়তো অনেক ক্লান্ত। আয়রা রুম থেকে চলে গেলে আদিল ফোন বের করে কল করলো ঈশানকে। একবার রিং হওয়ার পর কল রিসিভ করে ঈশান। হ্যালো। হ্যাঁ আদিল বল। আদিল বেশ এক্সাইটেড হয়ে বলল, আমার বোনের এঙ্গেজমেন্ট দিয়ে তুই কি করবি? আর এই সুমন্দির বাচ্চার জন্যই মানুষ বলে মেয়েদের বড় ভাই থাকলে গুনে গুনে 10 হাত দূরে থাকতে, কারণ তাদের জন্মগত শত্রু হয় বোনের বয়ফ্রেন্ডদের সাথে। আদিল ঈশানকে বলল, তুই আজ কি করে ভুলে গেলি আমি তোর ছোট্টবেলার বন্ধু? আমাকে কিনা সন্দেহ করিস? এটা বলতে পারলি আমার মতলব নাকি ঠিক না? আমি ঠিক কতটা ইনোসেন্ট তুই জানিস? আমার বোনের এঙ্গেজমেন্ট দিয়ে তুই কি করবি? তোর মতলব তো ঠিক লাগছে না। শালা চাপা মারিস কি? নয় ছয় করার মতলবে আছে সেটা বল। আদিল ঠোঁট কামড়ে হাসি সংবরণ করে বলল, ভালো লাগে তোর বোনকে, বিয়ে দিবি আমার কাছে? ঈশান হাসতে হাসতে ফ্লোরে বসে পড়ে আর বলে, কালকে না এঙ্গেজমেন্ট, আজকে ভালোবাসি বলছিস? মাথা ঠিক আছে নাকি পাগল হয়ে গেছিস? এখনো হাতে 24 ঘন্টা আছে, আমার জন্য 24 সেকেন্ডই যথেষ্ট। তুই হয়তো জানিস না, যারা প্রেমে বাধা দেয় তারা পরের জন্মে কুকুর হয়ে জন্ম নেয়। তুই কি চাস পরের জীবনে কুকুর হয়ে জন্ম নিতে? ঈশান হাসতে হাসতে বলে, আমার বোন জীবনেও তোর মতো লাফাঙ্গার প্রেমে পড়বে না। আর যদি পরে তখন কি করবি? তুই যা বলবি তাই বলে। আর একটু সময় দিলাম, ভেবে দেখ। কোনো দরকার নেই, আমি রাজি। ওকে, তাহলে ভয়েস রেকর্ড করে রাখ, যদি পরবর্তী সময়ে পোল্ট্রি খাস তখন কি হবে? শালা এই চিনলি আমারে? পাল্টি খাবো না আমি। ওকে, তাহলে সময় মতন রেডি হয়ে থাকিস। আজাদ চৌধুরী সকাল সকাল বাজার করতে গিয়েছেন, সাথে তার আরো আত্মীয় স্বজনদের মধ্যে কয়েকজন সাথে গিয়েছেন। আজাদ চৌধুরী সবসময় হাসি খুশি থাকেন, যথেষ্ট সম্মানিত একজন মানুষ। ইরা সকালের খাবার শেষ করে বসে আছে, ফোন নিয়ে বেশ কয়েকবার সাজিদকে কল করেছে, কিন্তু সাজিদ ফোন রিসিভ করছে না। তাই বাধ্য হয়ে জুথিকে কল করলো সাজিদের বিষয়ে জানতে। ইরার মতন জুথিও জানে না সাজিদের খবর, তাই ইরা আর কথা না বাড়িয়ে জুথিকে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলল। জুথি সম্মতি জানিয়ে ফোন কেটে দিল। শিকদার বাড়িতে সবাই বেলা করে ঘুম থেকে উঠেছে। আজ শুক্রবার, বাইরে তাদের তেমন কোনো প্রয়োজনীয় কাজ নেই। আশরাফ শিকদার পায়ের ওপর পা রেখে বসে বসে কফি খাচ্ছে আর খবরের কাগজ পড়ছেন। অহনা শিকদার লেবু দিয়ে গরম পানি খাচ্ছে। পাশে আছেন সোনালী তালুকদার। আয়রা আর কলি বসে বসে টিভি দেখছেন। আদিল ফ্রেশ হয়ে খাওয়ার টেবিলে বসেছে। আদিল ব্ল্যাক কফি খাচ্ছে। অহনা শিকদার বসে থাকা সবাইকে উদ্দেশ্য করে বললেন, আগামী রবিবার আদিল আর আয়রার বিয়ের কাজটা সম্পূর্ণ করতে চাই। শুভ কাজে এত দেরি করতে নেই। আশরাফ শিকদার অহনা শিকদারের কথায় ফিক করে হেসে ফেললেন। অহনা শিকদার গম্ভীর মুখে চাইলেন, আশরাফ শিকদারের মুখের হাসিটা নিমেষেই হারিয়ে গেল। আয়রা খুশিতে গদগদ হয়ে দৌড়ে এসেছে অহনা শিকদারের কাছে।
আদিল সিনেমা দেখার মতন করে সবটা দেখে নিল। আদিলের কোনো রূপ প্রতিক্রিয়া না দেখে অহনা শিকদার মনে মনে ভাবলেন হয়তো আদিলে বিয়েতে রাজি। আশরাফ শিকদার মনে মনে বলতে লাগলেন, এত এক্সাইটেড হয়েও না অহনা, তোমার ছেলের মুখটা একবার দেখো, শয়তানও বুঝে ফেলবে সে নতুন কোনো ছক কষছে। আদিল আশরাফ শিকদারকে বারবার ভ্রু নাচিয়ে বলতে চাইছে, আমার মনের কথা পড়ো না ড্যাড, পারলে তুমি বিশাল বড় বিপদে পড়ে যাবে, তখন আবার বলতে পারবে না যে সব দোষ আমার। আয়রা উত্তেজিত হয়ে আদিলকে বলল, চলো বেবি, শপিংয়ে যাই, আর তো হাতে বেশি সময় নেই। আদিল টেবিল ছেড়ে উঠতে উঠতে বলল, যারা মিলে বিয়ের প্ল্যান করছো তাড়াতাড়ি বরং যাও, সাথে আমার ড্যাডকেও নিয়ে যাও, সামনে অনেক কিছু সম্মুখীন হতে হবে, তাই না ড্যাড? আদিলের কথার মানেটা কেউ বুঝলো না, স্বয়ং আশরাফ শিকদার নিজেও না। আদিল সোজা চলে গেল নিজের রুমে, বসে রইল আশরাফ শিকদার মুখটা বাংলার পাঁচের মতন করে। সে জানে এখানে আর 1 মিনিট বসে থাকলে আদিল কোনো এই কথাই বলেছে জিজ্ঞেস করতে করতে মাথার চুলগুলো তুলে ফেলবে। আমি যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী এরা মানেই করে না, আমাকে ন্যায্য সম্মানটা পর্যন্ত দেয় না এই মা ছেলে। এখন কোথায় গিয়ে বিচার সালিশ করলে আমি ন্যায্য সম্মান পাবো? ইরা সকাল সকাল ড্রাইভারকে পাঠিয়ে দিয়েছিল জুথিকে আনতে। সাজিদের ফোন বন্ধ থাকায় কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না। এখন কোনোভাবে সাজিদের বাড়িতে যাওয়াও সম্ভব নয়। ইরা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, ফোনের দিকে দেখছে বারবার। আজ কেন কল করছে না সেই অচেনা পুরুষটি? জীবনের এই কঠিন মুহূর্তে না দেখে কে কাকে বিয়ে করে বা এঙ্গেজমেন্ট করে তা জানা নেই। গম্ভীরভাবে ইচ্ছে করছে অপর প্রান্তের মানুষটিকে দেখতে। এর মধ্যে ড্রাইভার এসে পড়েছে গাড়ি নিয়ে, সাথে জুথি একটা হালকা পেস্ট রঙের 3 পিস পরেছে, চুলগুলোকে ছেড়ে রেখেছে যা কোমর পর্যন্ত গিয়ে পড়েছে কপালে, একটা ছোট্ট টিপ পড়েছে, দেখতে বেশ লাগছে। জুথিকে দেখে ইরা ব্যালকনি থেকে বাইরে আসে, তারপর জুথিকে নিয়ে রুমের ভেতরে প্রবেশ করে। ইরাকে মনমরা হয়ে বসে থাকতে দেখে জুথি বলল, একটু হাসতে তো পারিস না কি? এভাবে মুখ গোমরা করে বসে থাকলে চলবে? তুই দেখিস আমাদের দুলাভাই একদম কোচি জেন্টেলম্যান হয়ে এন্ট্রি নেবে তোর জীবনে। জুথির কথায় ইরা ফিক করে হেসে ফেলল আর বলল, জেন্টেলম্যানের মতোই যেন হয়, আমার কিন্তু হিরো আলমের মতো কাউকে চাই না। আদিল রুমে বসে পা দোলাতে দোলাতে কল করলো ঈশানকে। কিরে সুমন্দির বাচ্চা, কি করিস? ঈশান খেপে গিয়ে বলল, সম্বন্ধী নাকি কচু, আগে বিয়েটা কর, পরে না হয় ভুলভাল নামে ডাকিস আমাকে। ওকে, কখন বেরোবি তোর বোনের এঙ্গেজমেন্টে? কিছুক্ষণ পর তুই রেডি হয়ে চলে আয়। দাঁড়া 1 মিনিট। হ্যাঁ বল। আমার বোনের এঙ্গেজমেন্টে তোরে দাওয়াত দিছে কি? আদিল গলা খাকারি দিয়ে বলল, আরে আমার দাওয়াত লাগে না, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে না, প্রতিটা বিয়েতে আমার ন্যায্যতম অধিকার আছে দাওয়াতে যাওয়ার। তোকে এত কিছু বলে লাভ কি আমার? আর মাত্র কয়েক ঘন্টা, তারপর ওইটা আমার শ্বশুর বাড়ি হবে। ওকে, দেখা যাবে। বলে ঈশান কল কেটে দেয়। আদিল তাড়াতাড়ি করে শাওয়ার নিয়ে নেয়। শাওয়ার শেষ করে টাওয়াল পেঁচিয়ে রুমে প্রবেশ করে। এর মধ্যে এসে দেখে আয়রা এসে বিছানায় পাশে বসে আছে। হঠাৎ করে আশায় বেশ বিরক্ত ফিল করে আদিল। আয়রা আদিলের দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। তুমি জিম করো আদিল বেবি? আদিল কাট গলায় বলল, হ্যাঁ, কিন্তু তুমি আমার রুমে কি করছো? আয়রা বিছানা থেকে উঠে আদিলের ঠিক পাশে গিয়ে বসলো। কিছুদিন পর থেকে তো এটা আমারও রুম হবে আদিল বেবি, তাহলে এখন আসলে প্রবলেম কি? আদিল কোনো উত্তর করে না, বরং কাবার্ড খুলে নিজের জামা কাপড় বের করে নেয়। আয়রা বেশ বিরক্ত নিয়ে বলে, আদিল, তুমি এই অসময়ে কোথায় যাচ্ছ? তোমাকে কাঁদাতে যাচ্ছি বেবি। হোয়াট? তোমাকে এমনভাবে কাঁদাতে যাচ্ছি আমি যে কান্না তুমি সারা জীবন কেঁদেও শেষ করতে পারবে না। এত বেশি কাঁদবে তুমি যে তোমার রুহু পর্যন্ত কেঁপে উঠবে। আদিলের শান্ত মস্তিষ্কের কথাটায় বেশ নড়ে ওঠে আয়রা, তবে মানেটা বুঝতে পারে না। এত বেশি শক্তপোক্ত কথাটা মাথায় ঢোকে না। সে চায় না এরকম হেয়ালি কথা শুনতে। আয়রা এসেছিল বিয়েতে কি কালারের লেহেঙ্গা পরবে সেটা জানতে। আদিলের এমন হেয়ালি কথা শুনে আর কিচ্ছু জিজ্ঞেস করলো না, বরং রুম থেকে চলে গেল আর ভাবলো হয়তো কাজের চাপের কারণে উল্টোপাল্টা কথা বলছে।
আদিল নিজের কাপড় থেকে জামা কাপড় বের করে পরতে শুরু করলো। খুব সুন্দর করে পরিপাটি হয়ে বের হলো রুম থেকে বের হতেই দেখা হয় আশরাফ শিকদারের সাথে। কোথায় যাবে জানতে চাইলে আদিল জানায়, তোমার সম্মানে ব্যাঘাত ঘটাতে যাচ্ছি ড্যাড, এতে করে তুমি আরো বেশি পপুলারিটি পেয়ে যাবে। আশরাফ শিকদার চমকে উঠে বললেন, হোয়াট? বিয়ে করতে যাচ্ছি ড্যাড, তুমি যাবে? চলো তোমাকে সাথে করে নিয়ে যাই। হেয়ালি করছো কেন আমার সাথে? বিয়ে তো তোমার পরিবারে, আজকে নয়। 2টা দিন অপেক্ষা করতে পারছো না? সি লজ্জা হচ্ছে আমার তোমাকে ছেলে দাবি করতে। আমারও বেশ লজ্জা হচ্ছে তোমাকে ড্যাড বলতে। সামান্য একটা বিয়ে ক্যান্সেল করার মরদ নেই, সে কিনা ড্যাড হয়ে গেছে। আশরাফ শিকদার চুপ হয়ে গেলেন। সে বেশ ভালোভাবে বুঝতে পারছে আজকে কোনো একটা কিছু ঘটবেই। তার জন্যই হয়তো সকাল থেকে ডান চোখ লাফ পাচ্ছে। আশরাফ শিকদারকে চুপ থাকতে দেখে আদিল বলল, আচ্ছা বলো তো ড্যাড, হানিমুনটা কোথায় করলে বেশি ভালো হয়? আশরাফ শিকদার গম্ভীর গলায় বললেন, বেহায়া ছেলে একটা, শেষমেশ কিনা বাপের কাছে ইনফরমেশন নিচ্ছে কোথায় গেলে হানিমুন ভালো হয়। আদিল নিজের হাসি সংবরণ করে বলে, সল্লার জিন্দেগি, আমার নানা জীবনের সব থেকে বড় একটা ভুল করেছে আমার মমকে তোমার সাথে বিয়ে দিয়ে। মমের সাথে সাথে আমার জীবনটাও শেষ করে দিলা। বেহায়া ছেলে, এই কথাটা আমার বলা উচিত। তোমার মা ছেলে মিলে আমার জীবনটাকে তেজপাতা বানিয়ে দিয়েছো। আমি উচ্চ আদালতে অভিযোগ করব তোমাদের নামে। আদিল আশরাফ শিকদারের কথায় পাত্তা না দিয়ে হনহনিয়ে রুম থেকে বের হয়ে গেল। আশরাফ শিকদার হ্যাঁ করে তাকিয়ে দেখলেন ছেলের যাওয়ার দিকে। আজকে এই ছেলের জন্য স্ট্রোক হবে, নিশ্চিত হবে। আদিল গাড়িতে উঠে ফোন করলো ঈশানকে, আমি আসতেছি, তুই রেডি হ। চৌধুরী বাড়িতে ক্ষণে ক্ষণে আত্মীয় স্বজনরা এসে পড়েছেন। এরা রেডি হচ্ছে, সাথে যুথি হেল্প করছে। এরার জন্য পাঠানো হয়েছে দুবাইয়ের ফ্যাসাস ডিজাইন করা মিষ্টি গোলাপি রঙের লেহেঙ্গা, যার দাম হবে হয়তো কয়েক লক্ষ টাকা। এত বেশি গর্জিয়াস, প্রিটি, চমৎকার দেখতে। যুথি লেহেঙ্গাটা বারবার হাত দিয়ে নেড়ে দেখছে। দামটা অনুমান করার মতন না, তবে যুথি বলে, যার পছন্দ এত বেশি সুন্দর, না জানি সেই পুরুষটি দেখতে কতটা আকর্ষণীয় হবে। যুথির কথার সাথে সাথে ইরাও রেডি হওয়া বাদ দিয়ে ভাবতে শুরু করলো তার স্বপ্নের রাজকুমার দেখতে না জানি কতটা আকর্ষণীয় হয়। এর মধ্যে সালমা চৌধুরী এসে বারবার মেয়েকে তাড়া দিচ্ছেন রেডি হওয়ার জন্য। বাড়িতে মেহমান আসতে চলেছে কিছুক্ষণের ভিতরে। ইখলাস খান এবং তার ছেলেও চলে আসবে। আদিল গাড়ি ড্রাইভ করছে, পাশেই বসেছে ঈশান। আদিল ঈশানকে উদ্দেশ্য করেই বলল, আমার সম্মানিত মহামূল্যবান সমন্দির বাচ্চা, কোনো কাজেই তো লাগিস না ঠিক মতন, চটপট একটা প্ল্যান বের কর। ঈশান গম্ভীর গলায় বলল, শালা, সম্মান দিতে জানিস না, তাহলে সম্মান দেওয়ার চেষ্টা করিস কেন? তোর দ্বারা সম্মান আশা করা মানে পচা পানিতে ডুবে মরা। আচ্ছা আমার হবুর সম্বন্ধী, সম্মান দিলাম তোরে, এখন যা ভিক্ষা করে খা। ঈশান চোখ মুখ লাল করেই বলল, যা বাল, সম্মান লাগবো না আমার। আদিল বেশ কৌতূহল নিয়ে বলল, বলতো কোথায় হানিমুনে গেলে সব থেকে ভালো হয়? আরে শালা, তুই এটাও জানিস না? না তো। ট্রেন্ড চলতেছে, দেখিস না? মানে কিসের ট্রেন্ড? আজকাল বাসর করতে হানিমুনে যাওয়ার দরকার পড়ে না টাকা নষ্ট করে। তুই বরং গাড়িতে, সমুদ্রে, হেলিকপ্টারে বা তবে জঙ্গলে, ঘোড়ার পেটে, গাছের নিচে, এখানে বাসর কর। ট্রেন্ড ফলো করতে শিখ শালা। আদিল কপাল কুঁচকেই বলল, সবাই তো ভালো ভালো জায়গায় বাসরটা সেরে ফেললো, তাহলে আমি কোথায় বাসর করব? ঈশান দুষ্টু হাসি হেসে বলল, কেউ তোর টয়লেটে বাসরটা করে নাই, তুই বরং বাসরটা টয়লেটে করিস। তাই ট্রেন্ড ফলো করা হয়ে যাবে। ট্রেন্ডের একটা ব্যাপার স্যাপার আছে না? ইখলাস খান এবং তার ছেলে তাদের বডিগার্ড নিয়ে 50 জনের মতন চলে এসেছে চৌধুরী বাড়িতে। ইকবাল খান এবং তার ছেলের ভেতরে প্রবেশ করলো। বাড়ির চারপাশে বডিগার্ডরা পাহারা দিচ্ছে। সন্দেহজনক কাউকে বাড়ির ভেতরে প্রবেশ করতে নিষেধ করেছে ইকবাল খানের একমাত্র ছেলে ইয়াশ রোশন খান, বর্তমানে যে মাফিয়া জগতের কিং। কালো স্যুটবুট পরে এসেছে, দেখতে যথেষ্ট সুন্দর লাগছে, বয়সও খুবই কম। ইকবাল খান আজাদ চৌধুরীর হাতে হাত মিলিয়ে পরিচয় করিয়ে দিলেন তার একমাত্র ছেলে ইয়াশ রোশন খানের সাথে। রোশন যথেষ্ট সম্মানের সাথে সালাম দিলেন আজাদ চৌধুরীকে। আজাদ চৌধুরী সালামের উত্তর ফিরিয়ে বুক টেনে নিলেন। এক দেখায় রোশনকে আজাদ চৌধুরীর বেশ ভালো লেগে গেছে। আজাদ চৌধুরী রোশনকে নিয়ে
সোফায় বসলেন আর বললেন, তুমি বাবা যদি প্রথম দিন এসেই বিয়ের প্রস্তাবটা দিতে তাহলে হয়তো এত জোর ঝামেলা হতো না। রোশন বেশ ভালোভাবে বুঝতে পারলো আজাদ চৌধুরীর রোশনকে বেশ ভালো লেগেছে, কিন্তু ইয়াশ রোশন তো ভালো মানুষ নয়। তবে ভালো হওয়ার ওষুধটাই আপনার মেয়ে, তাকে পেয়ে গেলেই জীবন পরিপূর্ণ। ঈশান আর আদিল বাড়িতে প্রবেশ করলো। ঈশান রোশনকে ভালোভাবে চেনে না, তবে আদিল চেনে রোশনকে। তাদের পার্টি অফিসে একবার দেখা হয়েছিল নাইট ক্লাবে। তাহলে কি রোশনের সাথেই ইরার এঙ্গেজমেন্ট আজকে? ঈশান আদিলকে পরিচয় করিয়ে দেয় ইরার বাবার সাথে। মামা ও আদিল আমার বন্ধু, বর্তমানে যে আশরাফ শিকদার স্বরাষ্ট্রমন্ত্রীর পদে আছেন তার ছেলে। আদিল সালাম দিয়ে পরম যত্নের সাথে কথোপকথন বিনিময় করলো। আদিল আজাদ চৌধুরীর সাথে কথা শেষ করে রোশনের পাশে গিয়ে বসলো আর বলল, হাই রোশন। হ্যালো আদিল। আচ্ছা রোশন, তোমার আর ইরার রিলেশন কতদিনের? রোশন শান্ত গলায় বলল। আমাদের কোনো ইলেকশন ছিল না। কথা শেষ হওয়ার আগেই ঈশান আদিলকে ডেকে বলল, ভেতরে আয়। আদিল আর 1 মিনিটও দাঁড়ালো না, ঈশানের পেছন পেছন গেল। ঈশান সোজা ইরা রুমে প্রবেশ করলো। ঈশান জুথিকে দেখে এক ঝটকায় সোফায় বসে পড়ল। ঈশানকে এমনভাবে পড়ে যেতে দেখে ধরতে গেল জুথি। ঈশান জুথির হাত টেনেই বলল, প্লিজ মিস জ্যোতি আমাকে একটু ধরে রাখুন। আদিল দরজার সামনে দাঁড়িয়ে দেখছে ইরাকে। ইরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলগুলোকে বাঁধছে। লেহেঙ্গা পরতেই তার সৌন্দর্য যেন আকাশ ছোঁয়া। আদিল কখনো ইরাকে হিজাব ছাড়া দেখেনি, তবে আজকেই প্রথম এই মেয়েটাকে হিজাব ছাড়া দেখলো আর ভাবলো হয়তো আল্লাহ খুব যত্ন সহকারে তৈরি করেছে। তার সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যে ব্যাখ্যা করা সম্ভব নয়। আদিলকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে ইরা বেশ অবাক হয়ে হাতে তুড়ি বাজিয়ে ডেকে বলল, আপনি এখানে কেন? আদিল শান্ত মস্তিষ্কে ঢোক গিলে বলল, তোমাকে নিয়ে যেতে এসেছি। ইরা বেশ রেগে গিয়ে ঈশানকে ডাকলো। ঈশান ভাইয়া। ইরা এত জোরে শব্দ করে ডাকছে যে দেখে ঈশান টপ করে জুতির হাতটা ছেড়ে দিয়ে ইরার কাছে জানতে চাই কি হয়েছে। ইরা বেশ বিরক্ত নিয়েই বলল, এই স্টুপিডটাকে আমাদের বাড়িতে কেন নিয়ে এসছো? এতক্ষণে আদিল পায়ের ওপর পা তুলে বসে পড়েছে সোফায়। ইরার প্রশ্নের উত্তর দেওয়ার ঠিক আগেই আদিল বলল, ঈশান আমাকে নিয়ে আসেনি, বরং আমি তোমার ভাইয়াকে নিয়ে এসেছি গাড়ি ড্রাইভ করে। ইরা ঈশানের দিকে থেকে মুখ ঘুরিয়ে আদিলের দিকে তাকিয়ে বলল, আমার এঙ্গেজমেন্টে আসার কারণটা জানতে পারি? আদিল সোফায় বসা থেকে উঠে দাঁড়িয়ে ধীর গতিতে এগোলো ইরার দিকে আর বাঁকা হেসে বলল, খুব সুন্দর লাগছে তোমাকে মায়াবী, ঠিক আমার স্বপ্নের রানীর মতন। আমি আমার সৌন্দর্যের ব্যাখ্যা দিতে বলিনি আপনাকে। কেন এসেছেন এখানে আপনি? তোমাকে তুলে নিয়ে যেতে এসেছি। ইরা দাঁতে দাঁত পিষে বলল, আমি কি আপনাকে একটাবার বলেছি যে আমি আপনার সাথে যেতে চাই? আদিল বাঁকা হেসেই বলল, সব কথা মুখে কেন বলতে হবে? কিছু কথা চোখ দেখেও বোঝা যায়। তুমি মুখে বলনি লজ্জায়, কিন্তু তোমার চোখের ভাষা আমি বুঝতে পেরে নিতে চলে এসেছি তোমাকে। ইরা বেশ বিরক্ত হলো আদিলের এরকম উল্টোপাল্টা কথায়। ইরা আদিলকে শাসিয়ে বলল, আপনি জানেন আমার কার সাথে এঙ্গেজমেন্টের কথা চলছে? আদিল গম্ভীর গলায় ইরাকে শান্ত করার জন্য বলল, রিল্যাক্স মায়াবিনী, আমি সব জেনে শুনেই তোমাকে নিতে এসেছি। ইরা আর জুথি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই দেখলো। তাদের এখন মনে হচ্ছে কোনো নাটক বা সিনেমা দেখছে। তবে শুটিংটা মন্দ নয়। ঈশান একটু এগিয়ে জুথির কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, আপনার মনের মনে কোঠায় কি কাউকে ভাড়া দিয়ে রেখেছেন? জুথি ঈশানের কথাটা বুঝতে পারে না, ফের আবার জিজ্ঞাসা করে কি বলবেন। আপনার কাউকে ভালো লাগে, মানে ভালোবাসেন কাউকে? জুথি শান্ত গলায় বলে, কি বলছেন এসব? আমি এখনো ছোট। কেন আপনি বাচ্চা, কথা বুঝতে পারেন না? ঈশানের কর্কট কথা শুনে জুথি বেশ কিছুটা দূরে চলে যায়। আজাদ চৌধুরী সবার খাবার ব্যবস্থা করেছেন। ইকবাল খান বসে আছেন রোশনের ঠিক পাশে। রোশনের ফোন এত বেশি কল আসছিল যে রোশন বিরক্ত হয়ে ফোন বন্ধ করে রেখেছে। রোশন ইকবাল খানকে উদ্দেশ্য করেই বলল, আমি আজকে শুধু এক্সপেরিমেন্ট নয়, বিয়ে করেই ইরাকে সাথে করে নিয়ে যেতে চাই। ইকলাস খান কিন্তু বলতেই রোশন চোখ গরম করে ইকলাস খানের দিকে তাকিয়ে রাগান্বিত গলায় বলল, তোমাদের স্কুল শুনতে আমি আসিনি, সব কিছুর ব্যবস্থা করো।
ইকবাল খান সম্মতি জানিয়ে বলে ঠিক আছে। আশরাফ শিকদার পায়চারি করছে, এইবার এইদিকে তো আবার আরেকবার আরেক দিকে হাঁটছে, মুখ বেয়ে ঝরছে ঘামের স্রোত, সহস্র ফোঁটা। অহনা শিকদার বারবার লক্ষ্য করলেন এই বিষয়টা, বেশ বিরক্ত হয়ে বললেন, সমস্যা কি তোমার? এমন করছো কেন? আশরাফ শিকদার চমকে উঠে বললেন, আমার এখন পর্যন্ত কিছুই হয়নি, তবে শেষ পর্যন্ত হবে আমার জানা নেই।